স্বাগতম, নমস্কার। আমরা একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটা ভাবার বিষয় এবং ভাবার জায়গা থেকে কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। কিন্তু তার আগে জানাই যে আমার অতিথি দেবাচার্যজি, তিনি ফোরকাস্ট তো করেই ছিলেন আগুন এবং জলের ব্যাপারটা যেন পাচ্ছিলাম না। তাহলে কি ভুলভাল বললো আপনাদের মনে হতে পারে, কিন্তু আমার একটা অদ্ভুত বিশ্বাস আছে। ওই যে বলেছিলাম যে ঠিক সময় মতো তার একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বলবো, আজকে না, কিন্তু খুব প্যাথেটিক। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জলে তলিয়ে যাওয়াটা, সে আমার মতন হেলা ফেলা লোক না, সে একটা সেলিব্রিটি লোক। কি করে হলো, কেন হলো? ফলে এইগুলোকেই বলে হচ্ছে এই ভবিষ্যৎ বার্তা এবং জ্যোতিষচর্চার দিক থেকে অঘটন। আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না, কিন্তু আপনার এই মারাত্মক ভবিষ্যৎবাণীগুলো খাটছে, এটুকু বলবো। বলে যে বিষয়টার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে এই যে ধরুন মায়া এবং মোহ। এটা তো একটা মায়ায় পড়ে কথাগুলো বললাম। মায়া ব্যাপারটা ভালো, দারুণ অ্যাকসেপ্টেবল। মানুষের সঙ্গে মানুষের মায়া থাকবে তবেই তো মানুষ। মোহ ব্যাপারটা লোভের, এবং লোভটা সর্বনাশ করে। এই যে কেতুর একটা সেশন আসছে বা সিজন আসছে, এই ধরুন 2026-এর একটা পার্ট তো চলে গেল, কিন্তু একটা নতুন বছর বাংলার শুরু হচ্ছে। এই মায়া এবং মোহ, এই মোহ এবং মায়ার মধ্যে কম্বিনেশন, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে শ্রীকৃষ্ণ এমন এক ব্যক্তিত্ব ছিল, আমি তার একেবারে ভয়ঙ্কর ফ্যান হয়ে গেছি। আমার কাছে এখন ফিল্ম ফ্যাক্টর কোনো ফ্যাক্টর না, এখন শুধু কৃষ্ণ নিয়ে আছে। যে তার কাছে মায়া মোহ সমস্ত জলাঞ্জলি দিয়ে দিয়েছিলেন। মায়া তো ছিলই। তিনি কি জানতেন না যে তার ভাগ্নে যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা যাবে? আলবাদ জানতেন, তার প্রাণাধিক ছিল তার ভাগ্নে, তবু তাকে যুদ্ধে পাঠাতে হয়েছিল। তিনি মায়াটাকে সম্বরণ করেছিলেন। আর মোহ, শ্রীকৃষ্ণের মোহ থাকলে শ্রীকৃষ্ণ সারা বিশ্বের রাজা হতে পারতেন, মোহ ছিলই না। তো এই দিক থেকে শুরু করছি আজকের অনুষ্ঠান, এবং অবশ্যই তার কথার জাদু বলে তিনি বিভিন্ন কথা শোনাবেন। তিনি আমার প্রিয় বন্ধু দেবাচার্য, ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি বলি যে মায়ার মোহ ডিফারেন্সটা কোথায়। যখন কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল যে ভীষ্ম পিতামহকে সব কিছু তো দিয়েছেন সংসারে, ছেলেকেও দিয়েছেন সমস্ত কিছু, তো কী কী দিয়েছেন? তো বলল রাজত্ব দিয়েছি, সংসার দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি, জ্ঞান দিয়েছি, সমস্ত কিছু দিয়েছেন, একদম ঠিক, কিন্তু আপনি কোনো কারণে সংস্কার দেননি ছেলেকে। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আমার ছেলে, এই কথাটা যখনই বলবেন তখনই হচ্ছে অহংকার, আমি ওর বাবা, এই কথাটা যদি বলেন তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে কী বলবো, নমনীয়তার জায়গা তৈরি হয়। হ্যাঁ, আমার ছেলে এই বলে যখনই আপনি কিছু জানাতে যাবেন তখনই কোথাও না কোথাও একটা অহংকারের পার্ট চলে আসবে, যেটা আপনার মধ্যেও থাকবে, আপনার সংসারের মধ্যেও থাকবে। এবং এই ভুলটাই আপনি করেছেন। বারবার করে যখন বলা হয় তখন বললো হ্যাঁ, আমার অবশ্যই সংস্কার দিতে ছেলেকে ভুলে গেছিলাম হয়তো কোনো কারণে, যদি দিতাম তাহলে আজকে অশ্বত্থমার সেই জায়গাটা এরকম আসতোই না। তো এটা খুব সিম্পল। তো মায়ার মোহর মধ্যে দ্রোণাচার্যকে বলেছিলেন। হ্যাঁ, তো মায়ার মোহর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গাটাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোথাও আমাদের লাইফে, আমাদের সংসারে যদি আমরা দেখি যে কোনো জিনিসের প্রতি আমার আকস্মিক, এটা চাই, এটা আমার লাগবে, এটা আমার হতে হবে, এবার পাওয়ার পরে দেখলাম যে এটা পেয়েও আমি যা ছিলাম, না পেয়েও আমি তাই ছিলাম। পাওয়ার আগের মুহূর্ত ওটা মোহ ছিল আমার কাছে, কিন্তু পাওয়ার পরে যা ছিলাম তাই। তাহলে আমি এটা পাওয়ার পরেও তাই থাকতে পারি, বা আগামী দিন যদি আমার জীবনে নতুন কিছু জিনিসের রিকোয়ারমেন্ট হয়, ওটা ছাড়াও আমি এখন যেমন আছি তেমনই থাকতে পারি। এই চিন্তা ভাবনাটা যেদিনকে শরীরের মধ্যে চলে আসবে, এখন আমরা জীবনের যে পর্যায়ে দাঁড়িয়ে আছি না, কি বলবো, ভালো লাগে অনেক কিছু, কিন্তু দরকার নেই কোনো কিছু, স্পেশালি দরকার নেই, প্রয়োজন নেই। যে জিনিসগুলো খুব প্রয়োজন ছিল ছোটোবেলায়, বা যে জিনিসগুলো দেখে খুব আনন্দ লাগতো, সেই জায়গাগুলো আলটিমেটলি চলে গেছে। তো এখন আমাদের ভালো লাগার পর্যায়টা প্রচুর আছে, কিন্তু জীবনের রিকোয়ারমেন্ট যদি বলেন সেই জিনিসটার কতটা আছে, আমার মনে হয় যে বিন্দুমাত্র, অ্যাটলিস্ট আমাদের লাইফের ক্ষেত্রে বলতে গেলে এটি জায়গাতে আমরা দাঁড়িয়ে থাকি। কিন্তু অনেকে আছেন যারা ভাবেন যে না, যেটা ইনস্ট্যান্ট আমার লাইফে দরকার, ইনস্ট্যান্ট লাইফে কিচ্ছু দরকার হয় না, জানেন তো।
যদি মনে হয় যে না আমার এটা না হলে এবার আমার কালকে সকালটা হবে না, কালকে সকালটা গতানুগতিকভাবে এমনিতেই হতে থাকবে। তো নিজেকে কোথাও না কোথাও চেঞ্জ করতে হবে, নিজের ব্রেনটাকে নিজেকে পড়তে হবে। হ্যাঁ, এটা গেল একটা জায়গা। এটা অবশ্যই মহাভারতের পাঠ দিয়ে শুরু করলাম, কিছু কারণ তো অবশ্যই থাকে। আমি বারবার করে মানে বলার চেষ্টা করি জল এবং আগুন থেকে, এবং আমার মনে হয় যে স্পেশালি এই মুহূর্তটা যেরকম একটা পিরিয়ড চলছে না, আমরা এখনো পর্যন্ত সেই খারাপের জায়গাটাতে পৌঁছাইনি বা হয়তো দেখিনি এখনো পর্যন্ত। আমাদের অনেকে বলেছেন 2026 মানে হচ্ছে রবির বছর। অনেক আপনি ইউটিউবে খুলবেন, এইখানে খুলবেন, ওখানে খুলবেন, সোশ্যাল মিডিয়ায় খুলবেন, রবির বছর সাংঘাতিক ভালো যাবে, সাংঘাতিক ভালো যাবে। তারপর নিউমোরোলজি যারা প্র্যাকটিস করেন, মানে সংখ্যাতত্ত্ব যারা প্র্যাকটিস করেন, তারাও বলেছেন যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিন্তু খুব ভালো যাবে। 1945 সাল, আমি যদি ভুল না করি, 15ই মে হিরোশিমা নাগাসাকিতে বোম পড়েছিল। 1945 যোগ করলেও তো এক হয়, রবি বছর ছিল। তাহলে আমাদের বছরটা কি করে ভালো যাবে? যুদ্ধ বিগ্রহ কেন থাকবে না আমাদের বছরে? তো আমাদের বছরে রয়েছে না। তো সংখ্যাতত্ত্বটাকে নিয়ে ছেলে খেলা না করে বা জ্যোতিষটাকে নিয়ে একটা কি বলবো ভাড়ামো বা ভণ্ডামো না করে, হ্যাঁ একদম, যেটা আমি যে ভাষাতে বলতে ভালোবাসলাম, তো সেই জায়গা থেকে ভাড়ামো বা ভণ্ডামো না করে বছরটা ভালো যাবে করে প্রতিটা মানুষের মনে একটা আশার সঞ্চার না করিয়ে যেটা সত্য সেটা বলার সাহস রাখুন, বা সত্যিকার জ্যোতিষটা শিখিয়েছে বছরটা ভালো যাবে এটা বলার প্র্যাকটিস করুন। আমার মনে হয় অনেক বেটার। যারা ইউটিউবার আছেন, যাদের ক্ষেত্রে যারা প্রতিটা মানুষকে, আমাদের অনেক সময় উত্তর দিতে হয় যে আমরা তো দেখেছিলাম ভালো যাবে, বৃশ্চিকের হেভি যাবে, মেষের হেভি যাবে, ধনুর হেভি যাবে। খারাপ যাবে না, যেমন যাচ্ছে তেমনই যাক। কিন্তু যদি কোনো কারণে আমি যদি সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখি যে 1945 সালকে যোগ করলেও তো একই হয়, রবিরই বছর ছিল, তখনই তো হিরোশিমা নাগাসাকিতে বোমটা পড়েছিল। আজকেও তো আমাদের সেম কেস, যখনই জানুয়ারি মাস পড়তেই ইরানের সাথে যুদ্ধটা বেঁধে গেল। আজকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে ইরানের, যেখানে পরমাণু মানে সেন্টারটা ছিল ঠিক তার পাশেই একটা ব্লাস্ট হয়েছে। এখনও পর্যন্ত কাতারের লোকদের বলে রেখে দিয়েছে সরকার কোনো কারণে জানালা দরজা খুলবে না, খাবার সরকার ঘরে পাঠিয়ে দেবে। তো কীরকম অবস্থা? তো প্রতিটা জায়গাতে একটা বাজে সিনারি হয়ে রয়েছে। আমাদের ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয়, আমি জানি না কোনো কেউ যদি অবশ্যই এটা নিয়ে ঘাটেন তাহলে অবশ্যই একমত হবেন, যে জুন মাস জুলাই মাসটা না একটুখানি সাবধান থাকাটা জরুরি। জুন মাস জুলাই মাসটা আমাদের ক্ষেত্রে মনে হয় কোথাও না কোথাও একটা বড় সমস্যা বা একটা জায়গা তৈরি। হ্যাঁ, অনেকে বলতে পারেন দাদা লকডাউনের ইশারা দিচ্ছেন না, লকডাউনের ইশারা দিচ্ছি না। লকডাউন আপাতত এই মুহূর্তে আমার মনে হয় না যে খুব জোরালো পরিস্থিতি আছে যে এই মুহূর্তে লকডাউন আমাদের দেখতে হতে পারে। হ্যাঁ, এরকম কোনো সিচুয়েশন নেই। কিন্তু যদিও হয় তাহলে পরে যদি কোনো কারণে প্রতিদিন যত পরিমাণ তেলের প্রয়োজন হচ্ছে বিশ্বে সেই পরিমাণ তেলের সরবরাহ নেই এই মুহূর্তে, তো সেই কারণে একটা বড় সমস্যা অবশ্যই আছে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে এই মুহূর্তে সরকার থেকে লকডাউন করে দেবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো ওয়ার্ক ফ্রম হোম হতে পারে, দিল্লিতেও হয়তো অনেক জায়গায় স্টার্ট হয়েছে, আগামী দিন কলকাতাতেও হয়তো হবে। কিন্তু এর মানে এই নয় যে আপনাকে ওই যেরকম কোভিডের সিনারিটা দেখি, সিচুয়েশনটা দেখেছি, ওরকম হয়তো আপনাকে তেলটাকে বাঁচাবার জন্য একটু মানে এটাকে সাফিসিয়েন্ট এনাফের জায়গায় নিয়ে যেও না, যত খুশি খরচা করো, এই করো একদম। তো এই জায়গাগুলোকে আমার মনে হয় যে মানা উচিত। এপ্রিল মাসটা খুব খারাপ যাবে বলে আমার একদমই মনে হয় না, কিন্তু ভালো যাবে এই আশাটা রাখাটাই উচিত। এবং তার সাথে সাথে অবশ্যই যতটা সাশ্রয় করা যেতে পারে সেই আশ্রয়টা নিজের কাছে রাখা উচিত। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় প্রতিটা জায়গায় প্রতিটা সংস্থাকে এই মুহূর্তে আমাদের বিশ্বাসযোগ্যতার মধ্যে হয়তো তারা থাকবেন না, একটু দূরত্ব রেখে কাজকর্মগুলো করা উচিত। আমার মনে হয় যারা বুদ্ধিমান মানুষ তাদের জন্য এই ইশারাটা অনেকটাই কাজ করবে, যথেষ্ট। এবং আমি এখান থেকে পার্টলি আপনাকে কতগুলো প্রশ্ন করি, যেমন আজকে মায়া এবং মোহ একদম ডায়নামিক্যালি, মানে এটা বলা উচিত হবে কিনা আমি জানি না। ধরুন রামচন্দ্র ছিলেন একজন অবতার, একজন শ্রীকৃষ্ণের। হ্যাঁ, রামচন্দ্র কিন্তু মোহটা ত্যাগ করে জঙ্গলে গিয়েছিল, এটা তো ফ্যাক্ট, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং তার মধ্যে মোহ ব্যাপারটা পাওয়া যায়নি না, কিন্তু একটা ভুল ছিল তার জীবনে, সেটা যে যখন মোহটা পেলেন সীতা, যে সোনার হরিণটা আমার চাই, সর্বনাশটি কিন্তু এই একটি দিনের ঘটনাতে
একটা রামায়ণ বলে একটি মানে মহাকাব্যের সৃষ্টি হলো। ভালো করে ভেবে দেখুন। না মেন ব্যাপার হচ্ছে এবারে শ্রীকৃষ্ণর ফাঁক পাবেন না আপনি কোথাও, হ্যাঁ না আমি তো বারবার করে বলি কোনো ফাঁক পাবেন না, কোনো জায়গায় ফল্ট রাখেনি, কোনো মোহর ব্যাপার নেই। স্যাক্রিফাইস করছে ভাগ নেই, স্যাক্রিফাইসড। ঘটোৎকচকে ডাকলো যে কিছু মনে করো না, তোমার মৃত্যু আছে আজকে, কিন্তু মরার আগে শরীরটাকে বড় করে ফেলো। কি নির্মম চিন্তা করুন তো, একটার পর একটা সে ডাইনামিক্যালি করল। কোনো মোহ পেয়েছেন? একটা মোহ শুধু রামায়ণে, সেটা হচ্ছে সোনার হরিণ, যার জন্য সেই রবীন্দ্রনাথের বিখ্যাত গান আমার সোনার হরিণ চাই। একটা ভুল, একটা ত্রুটি। না আমার মনে হয় এক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তাটা একটু ভুল। সোনার হরিণটাকে দেখে মোহ হয়তো হয়নি, হয়তো কোনো কারণে ওর মোহ হয়নি, সীতার হয়েছে। না আমি সীতার কথাই বলছি, হয়তো মোহ হয়নি যে সোনার হরিণটা আমার চাই, এটা হয়েছিল যে মায়া হয়েছিল হয়তো কোনো কারণে তার প্রতি। এবং তাকে আমরা প্রত্যেকটা সময় কিছু কিছু প্রাণীকে দেখলে আদর করার একটা প্রকাশ দেখায়, কিন্তু রামচন্দ্র তো তাকে তীর মেরেছিলেন। হ্যাঁ বাধ্য হয়েছিলেন সেই মুহূর্তে ধরার জন্য। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই তো তর্ক বিতর্কের বিষয় আছেই বেশ কিছু কিছু জায়গা নিয়ে। না আপনি পণ্ডিত মানুষ বলে না 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 আমি আপনাকে বলি কিছু কিছু জায়গায় অবশ্যই তর্ক বিতর্কের তো ছোঁয়া আছেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেই মায়া থেকেই মোহ সঞ্চয় হতে পারে, কিন্তু এইখানে কমপ্লিটলি যদি আমি আমার চোখ থেকে দেখি তাহলে সেটা মায়া ছিল। কারণ আমাদেরও প্রচুর জিনিস লাগে পৃথিবীতে ভালো লাগে এবং দেখে আদর করার ইচ্ছে হয়, এবং আমাদের মনে হয় যে খানিকক্ষণ আমার কাছে জিনিসটা থাক। আপনিও দেখেছেন অনেক সময়, এবং আপনি বলুন রাস্তায় এমন এমন কিছু প্রাণী দেখবেন আপনি কখনো হাত দেননি তার গায়ে, না কখনো। হ্যাঁ তো এটা হতে পারে। তো কিছু কিছু জিনিস থাকে যেগুলোর প্রতি হয়তো জঙ্গলে বা বনে সেই সময় সীতা মায়েরও মনে হয়েছিল যে না একে আদর করা যেতেই পারে, এই আমার কাছে থাকুক কিছুক্ষণ বা কিছুদিন, তার জন্যই হয়তো বলেছিল আমাকে এনে দাও। এবং আপনি বলছেন মায়া এবং মোহ, আমি মোহটাকে বাদ দিচ্ছি, মোহর ব্যাপারটা আমি যেহেতু মানে আমি বিগ ফ্যান অফ শ্রীকৃষ্ণ, সেহেতু আমি বলছি যে তার মায়ার জায়গাটা ছিল তার একটা অন্য গণ্ডি। আপনি আমাকে বলুন তো, যেদিনকে টোটাল কৌরবকে শেষ করে দেওয়া হলো, জনপ্রাণী নেই এবং ভীষ্ম আলটিমেটলি মারা গেলেন, পুড়িয়ে দেওয়া হলো, তারপরে থেকে মহাভারতের শ্রীকৃষ্ণ কোথায়? না মেন ব্যাপার কোথায় চলে গেলেন তিনি? তিনি তো সেন্ট্রাল ক্যারেক্টার, তিনি তো পুরো যুদ্ধ বিগ্রহ করে একটা দেশকে তুলে দিয়ে গেলেন পাণ্ডবদের হাতে। পাণ্ডব কে, কি তার ক্ষমতা? শ্রীকৃষ্ণ তুলে দিলেন, তারপরে শ্রীকৃষ্ণ কোথায়? তারপরে খানিকটা পার্টি ছিল যেটা ছিল ওই শেষ দিকে অশ্বত্থামা যেহেতু ব্রহ্মাস্ত্র ওই একটা পার্টে হাজির হলেন, আবার তিনি চলে গেলেন। তারপরে ওই শেষের দিকে গিয়ে ওই যদুবংশ ধ্বংস হলো এবং তারপর 124 বছর বয়সে এই যে কনস্ট্যান্ট ব্যাপারটা, যখন এনজয় করার টাইম যে আমার শক্তিতে দল জিতে। একবার বলেছি যে আমি একবার খালি অর্জুনকে বলেছিলাম তুমি কে, আমি সব, একদম ব্যাস, সেটা ফ্যাক্ট বলে বলেছিলেন। সেটা দাপটের দরকার আছে, একেবারে মেদামারা থাকলেও শ্রীকৃষ্ণ হতো না। আর একটা অংশে বলেছি, আর শিশুপালের উপর খেপে গিয়েছিলেন, ছোট লোকামি করছিল বলে, মানে আমি আমার ল্যাঙ্গুয়েজে বলছি একদম। আর টোটাল ব্যাপারটা একবার মানে সেই রথের চাকা নিয়ে তেড়ে গিয়েছিলেন, তারপর সম্বোধন করেছিলেন। তো এই যে একটা ডাইনামিক ক্যারেক্টার, এত এপিক, এত ঘটনা, এত গল্প, এত কিছু, এর বিকল্প আছে কিছু? না আমার তো মনে হয় স্পেশালি এর সত্যি কোনো বিকল্প, তো মানব হিসেবে এসেছিল এবং সেই হিসেবে বলছি। এবং আপনি যখন বললেন যে সেই সময়টা সেই গল্পগুলোর ফাঁকে ফাঁকে যখন কুরুক্ষেত্র শেষ হলো তখন কৃষ্ণ কোথায় ছিল, আমি বারবার একটাই কথা বলি, কৃষ্ণ সর্বত্র, কৃষ্ণ সব জায়গায় থাকে। তো কৃষ্ণকে খুঁজে না পাওয়াটার কোনো মানেই হয় না। আমাদের লাইফে আমাদের দেখার ভঙ্গিমাটা হয়তো কোনো কারণে ভুল। যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ইউজ করে উত্তরের উপর, তখনও কৃষ্ণ স্পটেই দাঁড়িয়েছিলেন এবং সেখানে কৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন যে তুমি অমর হয়ে যাবে এবং তোমার মৃত্যু হবে না, তোমার ঘা হবে, গায়ের থেকে মাংস খসে পড়বে, সেই অবস্থায় তোমাকে বেঁচে থাকতে হবে। এখনও পর্যন্ত সিমলার একটা মন্দির আছে যেখানে শিব মন্দির আছে, ভোরবেলা 3টের সময় সেখানে স্নান করানো হয় এবং ওখানকার লোকের বিশ্বাস যে আজকের ডেট অবধি অশ্বত্থামা এসে শিব ঠাকুরকে ভোরবেলায় 3টের সময়, রাত 3টের সময়, মানে যেটা আমরা বলি 3:40 সময় ব্রহ্ম টাইম, সেই টাইমে এসে স্নান করিয়ে পুজো দিয়ে আবার দরজা বন্ধ করে নাকি বেরিয়ে যান। এবং তার আকার একজন গেছিলেন, বলেছিলেন যে আমরা রাত্রিবেলা দেখার জন্য যে ওই ভোরবেলায় কে পুজো দেয়, বলে তার আকার দেখলে পরে মাথা খারাপ হয়ে যাবে। 7 ফুটের উপরে লম্বা, ফর্সা একজন, মানে মানুষের মতো মানুষ, যার পুরো গায়ে সাদা কাপড় জড়ানো থাকে। তো এখনও পর্যন্ত সেখানকার মানুষের বিশ্বাস
যে অশ্বত্থামা এখনো পর্যন্ত রেগুলার এসে শিবজিকে পুজো দিয়ে যান। এবার আমি যদি বলি শিবজিকে কেন পুজো দিচ্ছেন, শিবজির সাথে তো কোনো কানেকশান ছিল না, কিন্তু কোথাও না কোথাও আমরা জানি ধর্ম যেখান থেকে স্টার্ট হয়েছে সেখানে কৃষ্ণ এবং শিবের খেলাটাই সব কিছু। কথা আমি বারবার করে একটাই কথা বলি, যেখানে প্রেমের আকারে থাকবে সেখানে কৃষ্ণ, যেখানে রৌদ্রের আকারে থাকবে সেখানে শিব, দেবাদিদেব মহাদেব। তো উনি প্রতিদিন ভোরবেলায় নাকি এখনও পর্যন্ত সে পুজো দিয়ে জানে। ওখানকার মানুষের এখনও পর্যন্ত দৃঢ় বিশ্বাস যে ওটা অশ্বত্থামা। ভাই আরেকটা ব্যাপার দেখুন, আমাদের পুজো আচ্চার ব্যাপার, আপনি তো যেখানে থাকেন সে মানে পুজোর মহা জায়গা, নৈহাটির চমৎকার জায়গা, মানুষটাও আপনি ভালো, এবং দেবদেবীর জায়গাটা আমি ক্রস করছি। মানব জীবন হিসাবে যারা এসেছিলেন, আজও কিন্তু এলাকার পর এলাকাতে যে মন্দির থাকে সেটাতে একটা কালী বিগ্রহ থাকে, মন্দির বলছি, কিন্তু শনি বিগ্রহ থাকে না, শনিটা হয়তো বাইরে, একটা মহাদেবের বিগ্রহ থাকে, 3টে ঘর থাকে, আরেকটাতে কিন্তু রাধাকৃষ্ণ থাকে। তার মানে বাঙালির অন্যতম একজন আরাধ্য দেব কিন্তু কৃষ্ণ হয়ে গেছে। ছিল কি, আবার হবে কি না, মানে হয়ে গেছে, মানে ছিল। যে ব্রহ্মাণ্ডটাকে তৈরি করে নিজের হাতে রেখে দিয়ে, মুখের মধ্যে রেখে দিয়েছে, তাকে আর নতুন করে এখানে আছে বা ছিল বলবো কেন, সে তো তৈরি সৃষ্টিকর্তা। এবং আমাদের পালা করে প্রত্যেক হিন্দু ঘরে, আপনার আমাদের প্রত্যেকের কিন্তু গোপালের পুজো হয়, হ্যাঁ হয়তো, হ্যাঁ, কৃষ্ণের কিছু না কিছু একটা উৎসব হয়, একটা ধর্মই তৈরি হয়ে গেল হ্যাঁ কৃষ্ণকে কেন্দ্র করে, একদম। হ্যাঁ। তো সেটাকে বলা যায় যে মানে নিমাই সন্ন্যাসের একটা রেভলিউশন বলা হয়। না, নিমাই তো বৈষ্ণব ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এই যে একটা প্যারামিটারের একটা মানুষ, কোথায় তাকে নিয়ে আমরা তো একটা দীর্ঘ আলোচনা করি না। হ্যাঁ, আমাদের মধ্যে আমার দুর্গা, তোমার রাম, রাজনীতির ক্ষেত্রে হই হই, কিন্তু এইরকম একটা ডায়নামিক চরিত্র যেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন মানে ঘোরতর নাস্তিক বামপন্থী মানুষ, তিনিও কিন্তু কানাই হিসাবে শ্রীকৃষ্ণকে এক্সাম্পল হিসাবে তুলে ধরেছিলেন, নোট মানে সাবস্টিটিউট। না একদম। তাহলে কেন সুনীল গাঙ্গুলি লিখতে গেলেন, সুনীল গঙ্গোপাধ্যায়? না বই বললাম কিছু, মানে আলটিমেটলি যে শাস্ত্র পড়েছে সেই তো মানে অ্যাকচুয়ালি সাহিত্য নিয়ে এগোতে পারার জায়গা রাখেন না। তো বাস্তব ওনারা যে লেভেলের মানুষ, ওনারা যতক্ষণ না ধর্মের ব্যাপারগুলো, আপনি বিশ্বাস করুন, আপনি আসার আগে অবধি না কৃষ্ণের ব্যাপারে এতটা ইন্টারেস্টেড, মানে ঠিক আছে বইপত্র পড়েছি, কিন্তু যত আপনার কথা শুনেছি না, আমি বাড়িতে গিয়ে ভেবেছি, এবং দেখতে 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 কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম। এটাই হচ্ছে ব্যাপার, যে কৃষ্ণ যতক্ষণ না টাইম হবে, যতক্ষণ না আপনাকে ডাকবে, ততক্ষণ পর্যন্ত তো ভক্ত হওয়া দূরের ব্যাপার, আপনি আশপাশে যেতে পারবেন না। আবার দেখবেন যখন কিছু কিছু জিনিস শুনে ভালো লাগা স্টার্ট হবে, তখন ভাববেন যে তার ভালো লাগাটা আপনার উপরে স্টার্ট হয়েছে। একতরফা তো কখনো কিছু হতে পারে। 25 বছর আগে আপনি এলে ইয়ে হয়ে যেত, তখন আপনি নেহাতি বালক, একদমই আপনি তরুণ। না, তখনও আমি পৃথিবীর কাউকে না কাউকে যদি বিশ্বাস করতে হয়, কৃষ্ণকেই বিশ্বাস করতাম খুব ছোটোবেলা থেকে। এবং হ্যাঁ, আমার বাড়িতে রীতিনীতির একটু আলাদা ছিল, কারণ অর্ধকালীর বংশ, মিতরার ভরচাস্ত আপনি জানেন ভালো মতো, যারা মা কালীকে নিয়ে এগিয়েছেন, করতেই হবে, হ্যাঁ, পুরো বংশটাই মা কালীকে নিয়ে গিয়েছে। কিন্তু হ্যাঁ, কিন্তু ওই বংশেরই কেউ না কেউ, আমি হয়তো কৃষ্ণকে নিয়ে হয়তো এগোনোর চেষ্টা, না আমার বাড়িতে আমার ফ্যামিলির আপত্তি কোথায়, কারোর কোনোদিন কোনো আপত্তি ছিল না। ক্লারিফিকেশন কেন করবেন? না একদমই না। কালী কালো, কৃষ্ণ কালো, একদম। এবং তাদের মনে হয়েছিল যে অ্যাটলিস্ট তার মধ্যে যদি ধর্মের ব্যাপারটা, ধর্মের জ্ঞানটা এসে থাকে, তাহলে আগামী দিন সে হয়তো অনেক দূর যেতে পারে, থাকে অবধি ঠিক আছে। তো প্রত্যেকজনই যারা এসেছিলেন আমাদের বংশে, তাদের মধ্যে একটু এরকমই সঞ্চার হয়েছিল কোথাও না কোথাও, এবং তারা সেই সময়কার পণ্ডিত ছিলেন। কি প্রাজ্ঞ মানুষ। একটা ছোট ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। নমস্কার। হ্যাঁ, স্যারকেও নমস্কার। নমস্কার, বলুন। আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। বলুন। মেয়ের জন্ম তারিখ হচ্ছে 8/9/1998। 8/9/1998? টাইম 10:40, সকাল 10:40। 10:40? হ্যাঁ, সকাল। কোথায় জন্ম? হাওড়া। আপনি এখন কোত্থেকে বলছেন দিদি? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, আপনার পাশে না একটা শব্দ হচ্ছে, আপনি একটুখানি ঘরের অন্যদিকে চলে যান। মেয়ের জন্মবার মঙ্গলবার ছিল তো? হ্যাঁ।
হ্যাঁ মীন রাশি বৃশ্চিক লগ্ন জানা আছে? বৃশ্চিক লগ্ন, ও এটা জানা নেই, মীন রাশিটা জানি। না, লগ্নটা জানা ছিল না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তৃতীয়া কৃষ্ণপক্ষে জন্ম, নরগণ। জন্মছক অনুযায়ী মেয়ের বৃহস্পতিটা বকরি কিন্তু সক্ষেত্রী, ওকে শনিটা বকরি রয়েছে। ওকে, যেটা হচ্ছে বৃহস্পতি চন্দ্র আমরা যত জানি জীবনে গজকেশরী যোগ, জীবযোগ, যেটাতে মানে জাতক বা জাতিকার জীবনে অবশ্যই উন্নতি আসবে, যে অবশ্যই ভালো একটা জায়গা পাবে, সব কিছু ভালো। শনিটা বকরি প্লাস নিচস্থ, হ্যাঁ, যে কারণে একটু অলসতা থাকবে, একটু দুর্ভাগ্যজনিত কারণেও ভুগতে হতে পারে। এটা গেল দ্বিতীয় জায়গা। তৃতীয় জায়গা হচ্ছে রবি শুক্র রাহু। রবি শুক্র থাকলে দারিদ্র্য যোগ হয় এবং রবি রাহু থাকলে গ্রহণ দোষের মধ্যে পড়ে যায়, যে কারণে আমার মনে হয় যে কি বলবো, পড়াশোনার জায়গা বা আদার্স যে জায়গাগুলো আছে না, সেগুলো ভালো হলেও মন মতো চাকরির জায়গাটাতে পাওয়া, চাকরির জায়গাটাতে বের করা, খুঁজে বের করা বা সেই জিনিসটা অ্যাচিভ করা, আমার মনে হয় মানে অ্যাচিভমেন্টের জায়গায় মার খাচ্ছে। সাকসেস হওয়ার জায়গাটাতে আমার মনে হয় একটু হলেও ডিস্টার্ব আছে। তো আমার স্পেশালি যেটা লাগে, আপনার এলাকায় অনেক জ্যোতিষ প্রাজ্ঞ ব্যক্তিত্ব আছে, তাদের কাছে যান এবং টাইম ওয়েস্ট না করে ইমিডিয়েট জন্মছকটা দেখান। যে জন্মছক তো খারাপ না, কারণ বৃহস্পতি চন্দ্র আমি বারবার করে বলি খুব কম মানুষের মধ্যে একসাথে থাকে, 100 জনের মধ্যে হয়তো একজনের থাকে বা দুজনের থাকে। তো তার মধ্যে আপনার মেয়ের যখন রয়েছে, তাহলে সেই জায়গাটাকে কাজে লাগানো উচিত। পড়াশোনার লাইফ কিন্তু এখন হ্যাঁ বলুন। চাকরি বাকরি কিছু মানে তেমন কিছু করে না। হ্যাঁ? প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে। আপনার কথাটা না বুঝতে পারছি না, একটু জোরে হবে। বলছি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে এমনি একটা সামান্য চাকরি করে। সেটা তো বললেন উনি, আমাদের তো দেবাচার্যজি বললেন যে ওর অ্যাচিভিং, আপনি শুনলেন না ব্যাপারটা, ওর অ্যাচিভমেন্টের জায়গাটা মার খাবে। উনি মানে আমি খুব খারাপভাবে বললাম, কারণ উনি খুব ভালোভাবে বলেন। ওর অ্যাচিভমেন্টের জায়গায় ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই বললেন, অ্যাচিভমেন্টের জায়গাটা মার খাবে, যার জন্য প্রাইভেট স্কুলে রয়েছে, সরকারি চাকরি পাইনি। দ্যাট ইজ দ্য অ্যাচিভিং পয়েন্ট। তো সেই ব্যাপারটা আমি একটু জানতে চাই। হ্যাঁ, এই ব্যাপারটা একটু যোগাযোগ হচ্ছে না ঠিকঠাক, অনেক দেখাশোনা করছি কিন্তু সেখানে ওই হচ্ছে না। অ্যাচিভিং জায়গা, ওই সবটাই আটকে রয়েছে কোনো একটা জায়গাতে। ঠিক আছে, আপনি যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। তো আমরা আবার আমাদের পূর্ববর্তী জায়গায় চলে আসি। পূর্ববর্তী জায়গায় আসাকে বলে দিই যে এপ্রিল মাসের যে অমাবস্যাটা আছে, সেটা তো আছেই, যথেষ্ট ভালো, 16 তারিখ পড়েছে। নেক্সট অমাবস্যাটার জন্য যারা যারা ভাবছেন যে আমি তৈরি হব, ফলোয়ারি নিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, তো এখন থেকে 2 মাস আগে থেকে ট্রাই করতে থাকুন যে ওই অমাবস্যাটাতে অ্যাটলিস্ট বাড়িতে থাকবো না, তারাপীঠে থাকবো। অনেক হয়েছে, অনেক মনোবাসনা রয়েছে যেগুলো হয়তো এখনও সাকসেস হয়নি। দেবাচার্যের কাছেই যাব, গেলে পরে ওখানে গিয়ে আহুতি দেবো, কিন্তু ওখানে গিয়ে দেবো। তো এইটুকুনি বিশ্বাস রাখুন এবং ফলোয়ারিনী অমাবস্যাটাকে কাজে লাগান। আমার বারবার একটাই কথা, অনেক তো হয়েছে জীবনে, অনেকগুলো বছর দেবাচার্যের কথা শুনেছি, বাড়িতে ট্রাই করেছি, যতটা পাওয়ার ততটাই পাচ্ছি, তার থেকে বাড়িয়ে কিছু যদি এক্সট্রা পাওয়ার মতো জায়গা থাকে, তাহলে আমাকে অ্যাটলিস্ট বাড়ির গণ্ডিটা তো পেরোতে হবে। নিশ্চয়ই। তো ওই একটা দিন বাড়িতে থাকবো না, অ্যাটলিস্ট ওই দিনকে তারাপীঠ শ্মশানে থাকবো, সন্ধেবেলায় হোক যে টাইমে হবে আমি তো জানিয়েই দেবো অবশ্যই। তো ওখানে থাকবেন এবং আমার মনে হয় যে যজ্ঞ আহুতি সমস্ত কিছু যাদের গ্রহদোষ খণ্ডন আছেন করাবেন, প্রতিটা জিনিস। তার মানে আপনি বলছেন 14ই এপ্রিল হচ্ছে কি আমাদের? 16 এপ্রিল। 16ই এপ্রিল, হ্যাঁ। তার মানে বৈশাখের যেটা প্রথম বছরের প্রথম কালী পুজোটাকেও কিন্তু আমি উড়িয়ে দিতে পারি না। না না, একদমই নয়। সুতরাং সেটা নিয়ে আমাদের আলোচনা চলবে, আলোচনা থাকবে। কিন্তু আজকে ওনার কাছ থেকে যে জ্ঞান আরোহণ করলাম এবং মেন্টার হিসাবে তিনি আমাকে মহাভারতকে গুলিয়ে খাওয়াচ্ছেন, এই কাণ্ড করছেন আর কি। যাই হোক, কালকে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।